সুমন, প্রথমত আমার আগে যিনি শিক্ষক তিনি বক্তব্য রাখছিলেন, আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ ওনার যন্ত্রণার সাথে বোধহয় বাংলার 10.5 কোটি মানুষ প্রায় সকলেই সহমর্মী। এটা তো ঘটনা যে ওনারা যোগ্য হওয়া সত্ত্বেও ওনাদের চাকরি চলে গেছে, এবং আপনার সাথে আপনিও একাধিকবার যখন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কথা বলেছেন, বারবার করে আপনিও উচ্চারণ করেছেন যে একজন নিরপরাধও যেন সাজা না পায়, তাতে যদি 99 জন অপরাধীও যদি ছাড় পেয়ে যায়, কিন্তু সেটা হয়নি এক্ষেত্রে। দেখুন, যোগ্য অযোগ্য, দাগি অদাগি, টেন্টেড নন টেন্টেড, যেই শব্দবন্ধগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার আগে মাথায় রাখতে হবে যেদিনকে এই রিপোর্টটা এসেছিল, নির্দেশিকাটা এসেছিল 26,000-এ, সেদিনকে একটা সেকশন জয়োল্লাসের মতো করে আনন্দ করেছিল, রাজনৈতিক আনন্দ করেছিল। তারা আজকে একরকম কথা বলছে ঠিকই, কিন্তু যখন আমার কাছে যোগ্য অযোগ্য আইডেন্টিফাইড, আপনি বলতে পারেন যে এসএসসি কেন অযোগ্যর তালিকাটা জমা দিয়েছে, যোগ্যর তালিকা জমা দেয়নি, আপনার বলার জায়গা আছে নিশ্চিতভাবে, কিন্তু যখন কোর্টের কাছে টেন্টেড মানে দাগীদের তালিকাটা এসএসসি জমা দিয়েছে, একদম তাই, সিবিআই খুঁজে বের করেনি। এসএসসি তালিকাটা জমা দিয়েছে কিসের ভিত্তিতে? সিবিআই তদন্ত করে, সিবিআইও সিলবন্ধ খামেই সেটা জমা দিয়েছিল। তার মানে কি, সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে ছিল যে কারা টেন্টেড কারা আনটেন্টেড। এবার আপনি বলতে পারেন আনটেন্টেডটা সার্টিফাইড এসএসসি করেনি, সেক্ষেত্রে এটাই সমস্যা। কিন্তু সেক্ষেত্রেও প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন নিয়ে আপনার সাথে একাধিকবার আলোচনা হয়েছে। আজকে ওনাদের এই যন্ত্রণার সাথে আমরা সকলে সমব্যথী। আমি যখন আসছিলাম, মানে আমার আগে ফিরদৌস শামীম বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, উনি হঠাৎ করে একটা এমন এক্সাম্পল দিন, উনি বিশিষ্ট আইনজীবী, আমি ওনার কাছ থেকে আইন নিশ্চয়ই শিখতে পারি, আমি তো আইন জানি না, আইনের ছাত্র নেই। ডাবল জেওপার্ডির কথা বলছিলেন যে একটা মামলা একজনকে জেল দেওয়া হলো, তার সাথে জরিমানাও দেওয়া হলো, না সেটা নয় ডাবল জেওপার্ডি। আজকে আপনি ব্যাপারটা হচ্ছে, সুকুমার রায় হজবরলতে লিখে গিয়েছিল না যে হুকুম হলো নেড়ার 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি, ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে। সরকার ডিসক্রিমিনেট করতে পারে না সরকারের জায়গা থেকে। কারণ কেন বলছি সুমন এই কথাটা, তার কারণ আজকে যারা এখানে এই কথা বলছেন, আগামী দিন যাদেরকে কোট আনকোট টেন্টেড বলা হচ্ছে, তারা যদি গিয়ে মামলা করে, কারণ এই উদাহরণ আমরা দেখেছি এর আগেই ফিরদৌস শামীম রায় যখন শারীর শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন আপনাদের কোনো অপরাধ নেই, আপনারা প্রত্যেককে যোগ্য, আপনাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করে দেখা হয়েছে, আপনাদের পাশে আমরা আছি। তারপরে যখন সরকার সুপার নিউমেরিক পোস্ট করেছিল, তখনই ফিরদৌস শামীম এন্ড কোম্পানিরাই কিন্তু আবার গিয়ে মামলা করেছিল। অর্থাৎ এক এক জায়গায় যদি আমি এক এক রকম স্ট্যান্ড চেঞ্জ করি, সরকারও ফিরদৌস শামীমরা চালাচ্ছেন না, কোর্টও চালাচ্ছেন না। আমার বক্তব্য আজকে ঠিক যেভাবে দাগীদের পাশে সরকার দাঁড়াচ্ছে, কেন যোগ্যদের পাশে দাঁড়ালো না? দাগীদের পাশে দাঁড়ানোর বিষয়টা না, একদমই দাগীদের মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একেবারে দাগীদের নিয়েই হয়েছে, বিষয়টা দাগীদের পাশে দাঁড়ানোর জন্য নয়, বিষয়টা সরকার সুপ্রিম কোর্টের রায়কে কমপ্লাই করতে বাধ্য। আমরা সকলে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক তাদের রায়কে মানতে বাধ্য। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এটা ঘটনা যে 2 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে টোটাল 1801 জন সম্ভবত রয়েছে, তার মধ্যে 188 জন এখানে অ্যাপ্লাই করেছেন। এখানে একটাই বক্তব্য, যেটা সকলে আপনারাও দেখিয়েছেন, যে 10 নম্বর, যে যাদের প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে 10 নম্বর, তাহলে যারা অন্যায় করে চাকরি পেয়েছিলেন তারাও কি করে 10 নম্বরের জন্য এলিজিবল হন? এই বক্তব্যটা, এটা হাইকোর্ট সেখানে ইন্টারভেন করতেই পারে। কিন্তু আজকে যদি আপনি একই অপরাধে একজনের চাকরি চলে গিয়েছে, তাকে মায়না ফেরত দিতে হয়েছে, তারপরেও সে সারা জীবনের চাকরি, কালকে যে এর গ্যারান্টি কে নেবে কালকে যে তারা আবার মামলা করবে না, তাতে গোটা প্রসেসটা আবার নতুন করে বন্ধ হয়ে যাবে না? না, এর গ্যারান্টি কেউ দিতে পারে না তাকে। কিন্তু আমি বলছি ওই অমিত বাবুর মতো যোগ্যরা যে আজকে বঞ্চিত হলো, সেটা তো এসএসসি সার্টিফিকেটটার জন্য। এসএসসি যদি বলতো যে যারা চিহ্নিত অযোগ্য তার বাইরে সবাই যোগ্য, আজকে বেচারাদের একজনেরও চাকরি যেত না। জিনিসটা খুব সিম্পল। ঠিক এই কথা বলছেন। আজ থেকে 8 বছর 9 বছর হয়ে যাওয়া পরীক্ষার প্রেক্ষিতে যার ওএমআর নেই, নিয়ম অনুযায়ী নেই, আর ভাবুন তাতে গোটা পরীক্ষাটাকে বন্ধ করে দেওয়া যায়, অথচ 6 মাস আগে নিট পরীক্ষা, সেই পরীক্ষাটাকে সার্টিফাই করিয়ে দেওয়া যায়। একদম আমি একটা জায়গায় সম্পূর্ণ দ্বিমত, সেটা হচ্ছে ওই যে প্রায় ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বলছেন দাদা, যোগ্য মানে হচ্ছে যার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তার আন্দোলন করতে অবশ্যই কারণ আমার পাশে একসময় ইনসান ছিল, সেই ইনসানকে র্যাঙ্ক জাম্প করে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছিল, ফলে তার বিরুদ্ধে অবশ্যই লড়বো। এবং শুধু তাই না, শুনে রাখুন, ডাবল স্ট্যান্ডার্ড যোগ্য হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেই যোগ্য। এবার তাকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরদৌস শামীম বলেনি, ফিরদৌস শামীম বলেছিল ধর্মতলা থেকে আমরা একটু ধর্মের কথা বলি। অমিত রঞ্জন না, উনি বারবার সেই রাজ্য সরকারের সেই অযোগ্যদের বা অবৈধদের পাশে দাঁড়ানোর স্ট্যান্ডটাই নিলেন। উনি ওনাদের বিষয় নিয়ে চিন্তিত, ওনারা অন্যায় করেছে তাই শাস্তি হচ্ছে,
কোটা একটার জায়গায় দুটো শাস্তি হচ্ছে বলে উনি দাবি করছেন। আমার অপরাধটা কি? আমাদের অপরাধ কি? আমাদের জীবন জীবিকা কেড়ে নিলেন পাশে প্রথম দিন থেকে না না, কোথায় আমার সারা জীবনে আপনি একথা বলতেই পারেন, আপনি ওনাকে দোষারোপ করতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন, যদি আজকে চালের মধ্যে কাঁকর মানে চাকরি যদি চুরি না হতো, অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ যদি না হতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো। আমরা তাহলে দায়ী আগে কাকে করব? আমাদের এক নম্বর দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকার যদি চুরি না করতো, আপনাদের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার যদি চুরি না করতো, না আপনি যেটা সেই একই কথা বললেন যে ওনারা অন্যায় মানে একটা অপরাধ করেছে তার শাস্তি, কিন্তু আমাদের অপরাধ কোথায়? আমাদের না, আপনি আমি দুজনকেই ধন্যবাদ। বেশ 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 একদম হ্যাঁ 403 জনের কথা বললেন না কেন যে ওনাদের কোনো অপরাধ নেই? আমার অপরাধটা কোথায়? আমার মৌলিক অধিকার কোথায়? আমরা প্রশ্ন তুলবো না? অবশ্যই আমরা যে আমরা এতদিন আমার মার্কশিট গুলো এখন আমার সার্টিফিকেট গুলো দেখে এখন আমাকে হাসে, বলছো আমি তুই সারা জীবন সৎ থেকে কি করলি? তুই তো হাত কাটা হইলো, কান কাটা ভুল হতে পারতিস, রাজনৈতিক দলে জয়েন করতে পারতিস, তার থেকে তোর লাইফস্টাইলটা অনেক বেটার হতো। তোর ফিজিক্স অনার্স পড়া বৃথা হয়ে গেছে। বাংলা তারা নাকি সুপ্রিম কোর্টকে মান্যতা দেন, কমপ্লাই করেন, তা ডিএটার বিষয় কবে কমপ্লাই করবেন আমি জানতে পারি কি? নমস্কার। আমি একটা জিনিস দেখুন, অন্যায় সর্বত্রই অন্যায়, কিন্তু কেয়াদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন আমি সার্টিফাইড চোর, মানে আমি নিজেই নিজেকে ডিক্লারেশন দিচ্ছি যে আমি আমার পরিবার সহ পরিবার সহ 63 জনকে আমি দুর্নীতি করে চাকরি দিয়েছি। কে আবার তাকে মালা দিয়ে বরণ করবে? কালনার বিশ্বজিৎ কুন্ডু দুবারের এমএলএ ছিল, তারপর বিজেপি জয়েন করে তাকে ক্যান্ডিডেট করে দিয়েছে। কে ক্যান্ডিডেট করেনি? 2021 এ ক্যান্ডিডেট হতে পারেনি, বিশ্বজিৎ ক্যান্ডিডেট হয়ে গেছে। কোন পার্টিতে থাকার সময় চুরি করছে সেটা বলুন। আমি বলছি ইয়েস এন্ড নো। ঠিক করে শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষাকে পরিচালনা করছেন, তো কোথাও 8,200 প্রাইমারি স্কুল কে বিলীন করে দিয়েছেন, এবং সর্বত্র আপনি যদি লক্ষ্য করেন যে সবচেয়ে প্রথম আঘাতটা শিক্ষার উপরেই শোনা যাবে না। আমারটা মুশকিল হচ্ছে বিশ্বনাথ, আমি জানি না ইদানিং কোনো নতুন লেন্স পড়ছেন কিনা, ভালো কোম্পানির লেন্স বুঝতে পারছি, একটা চোখেই দেখা যাচ্ছে দোষীর পাশে দাঁড়িয়ে আড়াল করছে এরকম, মানে আমি জানি না এখন হাইকোর্টের দোষ বা সুপ্রিম কোর্টের দোষ প্রমাণ হয়ে গেছে কার আমি জানি না, কিন্তু এই আমার নাম কবে রিফান্ড নেবে? পয়সাটা কবে রিফান্ড নেবে? পরিষ্কার করে বলো না, যখন বাকিদের কাছ থেকে পয়সাটা রিফান্ড নেবে, বারবার করে বলছে দোষীর পাশে দাঁড়িয়ে আড়াল করছে, সেটা মনে করছিল যে কবে পয়সাটা রিফান্ড নেবে? যখন সারা ভারতবর্ষ দেখলো পার্লামেন্টে দাঁড়িয়ে এই রকমের ক্রিমিনাল তাকে দাঁড়িয়ে আড়াল করছে, আর বিজেপিকে বললে গায়ে লাগে সিপিএম, বিজেপিকে বললে হবে না। এক সেকেন্ড, বিজেপিকে বললে গায়ে লাগে ফিরদৌস তামিম, বিজেপিকে বললে আমি আবার বলছি সবাই কথা বলতে কেউ শুনতে পারে না, আমি সব বন্ধ করে দেবো, পিরিয়ড। অনেক হয়েছে। প্রশাসনের দুর্নীতি একটা জিনিস, আর পুরো সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া, পুরো সমাজটাকে চ্যালেঞ্জ করে দাও, দুর্নীতিগ্রস্ত করো, মানে যখন সরকার যখন দুর্নীতির পক্ষে দাঁড়ায় তখন সমাজকে বড় দুর্নীতিগ্রস্ত দলের নাম তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দলের নাম তৃণমূল কংগ্রেস। সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করছো, সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তুলছো, সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে মধ্যে আমি আবার অমিতের কাছে যাব। দিরাম বসুকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, মানে বিপ্লবী না সন্ত্রাসবাদী। আমি বলছি কে কার বিরুদ্ধে পিসি করবে আমরা দেখার অপেক্ষায় আছি। সুমন, নিন্দনীয় বললেও কম বলা হয়, অসম্ভব ধিক্কারযোগ্য ঘটনা। যে বা যারা এই কাজ, ইতিমধ্যে দেখলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে এই ঘটনাকে কন্ডেম করা হয়েছে, কেউ এই ঘটনাকে সমর্থন করছে না। আমার শুধু সুমন মনে পড়ছিল 2020 সালের সম্ভবত 19শে ডিসেম্বর বা 20শে ডিসেম্বর একজন বিজেপি জয়েন করেছিলেন, তারপর আপনি তার একটা 1:1 ইন্টারভিউ নিয়েছিলেন ঘটনাচক্রে, তিনি আজকে লিডার অফ অপোজিশন, তাকে আপনি প্রশ্ন করেছিলেন এই যে স্বাধীন তাম্রলিপ্ত সরকার বললেন সুশীলধারা অজয় মুখার্জির পথ নাকি শ্যামাপ্রসাদের পথ, তিনি আপনার উত্তর দিতে না পেরে পালিয়ে গিয়েছিলেন, কারণ সেই দলটা যারা মহাত্মা গান্ধীকে মালা দিয়ে তার খুনিকে মালা দেয়, তাদের থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতবর্ষের
না, ক্ষুদিরাম বসুকে আমি বলছি কেশরী 2 নিয়ে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন না, এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রেস কনফারেন্স কবে হবে দেখার অপেক্ষায় আছি। আমি বলছি এক্ষেত্রে এটা সরকার কোনোভাবে এন্ডোর্স করা তো দূর, উল্টে প্রত্যেকে এই ঘটনার নিন্দা করেছে এবং বিশ্ববিদ্যালয় নিজে জানিয়েছে এই কাজ আরো ভালো করে স্ক্রুটিনি করা উচিত ছিল এবং তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় অরূপ একটা শব্দ ব্যবহার করছে ধিক্কারযোগ্য। আমার পরামর্শ কৌস্তব বাগচির বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখালো, কিন্তু আমার বক্তব্য যে এই তো দুটো একই জিনিস। অরূপ, বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি হবে, কোনো এফআইআর তদন্ত কিছু এগোবে? না সুমন, প্রথম কথা দুটো একেবারেই এক জিনিস নয়, এই কারণে বলছি। প্রথম কথা, কাঞ্চন মল্লিক একজন জনপ্রতিনিধির যে ধরনের আচরণ করা উচিত সেই আচরণ উনি ওখানে করেননি, এটা নিন্দনীয়। প্রথমে এই কথা বলতে কোনো দ্বিধা নেই, দলের কেউ এই ঘটনাকে এন্ডোর্স করেননি। পার্থক্যটা কোথায় দেখুন, পার্থক্যটা হচ্ছে কৌস্তবের ঘটনাকে নিন্দা জানিয়ে বিজেপির কোনো নেতার বিবৃতি কিন্তু আপনি এখন অবধি দেখাতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে কৌস্তবের ঘটনায় স্পেসিফিক্যালি ওই ডাক্তার সংশ্লিষ্ট থানায় এফআইআর করেছিলেন। এই ঘটনায় রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তারা নিন্দা করেছে, তারা যদি মনে করে এফআইআর করবে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেবে। পার্থক্যটা কোথায় সুমন, অ্যাপ্রোচের। ধরুন একজন চিকিৎসক, কোভিডের সময় অক্সিজেন নেই, তখন অক্সিজেনের হাহাকার চলছে, একজন চিকিৎসক 19 জন শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন গোরখপুর হাসপাতালে। তার কি অবস্থা হয়েছিল ডক্টর কাফিল খান, আমরা আজ অব্দি ভুলি। এইখানে তোমার সঙ্গে তৃণমূলের কেউ কাঞ্চন মল্লিকের আচরণকে সমর্থন করছেন না, জনপ্রতিনিধির আচরণ আরো সংবেদনশীল অবশ্যই হওয়া উচিত। কিন্তু বিরোধী হলে তার বাড়ির সামনে বিক্ষোভ এবং তিনবার তলব পুলিশের। আপনি এত পুরনো সাংবাদিক, এত খবর রাখেন, কাঞ্চন মল্লিক কি অপরাধ করেছে? কাঞ্চন মল্লিক নেত্রীকে ফলো করেছে, নেত্রী শপথ নেওয়ার পরের দিন বা সেই দিনই গিয়ে ও শ্যামাপদ গড়াইকে থ্রেট করেছিল, আপনার মনে আছে? আর্কাইভ থেকে চালান। শ্যামাপদ গড়াই ডাক্তারকে সম্মান করে না, আর্জি করে গিয়ে যারা জুলুমবাজি করে যে তৃণমূল, আপনার মনে হয় একটা বলতে আর্জি করে নিজে মেরেছিস কলসির কানা, তার মানে কি